সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহবুব চন্দ্র স্বাগত জানাচ্ছি আপনাদের। মুক্ত কথা অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর গাংনী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জামাত ইসলামী বাংলাদেশ গাংনী সংসদীয় আসনের বর্তমানে নমিনেটেড, যিনি পদ জামাতের পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বহুল পরিচিত একজন মানুষ, নাজমুল হুদা। মোহাম্মদ নাজমুল হুদা আজকে আমাদের স্টুডিওতে আছেন। কথা বলবো নাজমুল হুদার সাথে গাংনীর সামগ্রিক রাজনীতি, তার নির্বাচনী প্রস্তুতি, তার দলের অবস্থান এবং অপরাপর যে সমস্ত দলগুলো আছে তাদের সাথে তাদের যে সম্পর্ক এবং নির্বাচন আদতে হচ্ছে কিনা, সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। নাজমুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মেহেরপুর প্রতিদিন এই মুক্ত কথা অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেহেরপুর প্রতিদিন ও আপনাকে সহ শ্রোতা দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। ভালো আছেন আপনারা? জি, আমরা ভালো আছি। আলোচনাটা শুরু যদি করি, আপনি খুব পপুলার একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন গাংনীর। নেতা হিসাবে খুব জনপ্রিয়তা আছে আপনার। একটা লম্বা সময় ধরে এই রাজনীতির সাথে যুক্ত। এই সামনে নির্বাচন, উম, আপনার প্রস্তুতি এবং নির্বাচনের সামগ্রিক অবস্থায় কিভাবে অবস্থান করছেন, অ্যাড্রেস করছেন জনগণকে, আলোচনাটা যদি এখান থেকে শুরু করি। আসলে আমরা সাংগঠনিকভাবে দীর্ঘদিন থেকে কাজ করি। এরপরেই যেহেতু নির্বাচন উপলক্ষে কাজটা একটু গতি পাই। তো আমরা আলহামদুলিল্লাহ কাজ আমাদের ময়দানে খুব ভালো, বিশেষ করে বিগত জুলাই আগস্টের পরে যে আমরা পরিবেশটা পেয়েছি, চলাফেরা, কথা বলা, তার কারণে আমাদের কাজের গতিটা অনেক বেড়েছে এবং আমরা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি একদম রুট পর্যন্ত। আমরা আমাদের সাংগঠনিক সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো চালাচ্ছি। তো আমরা আশাবাদী যে আমরা এখান থেকে একটা ভালো সাড়াও পাচ্ছি এবং পাশাপাশি আমরা যে আমাদের যে ভীষণ সেটা, যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র যে আমরা প্রতিষ্ঠা করতে চাই, এই যে মিশনটা আমরা সকল মানুষের কাছে পৌঁছাতে চাই এবং এটা আমরা পৌঁছাতে পেরেছি বলে মনে করছি। ইয়েতে আপনি যখন গাংনী উপজেলা চেয়ারম্যান ছিলেন, 5 বছরের দায়িত্ব পালন করেছেন। 1.5 বছর। আপনি 1.5 বছরের জি দায়িত্ব, জি 1.5 বছর এটা ছিল। আপনার ওই টার্মটা ছিল দেড় 1.5 বছর বছর তারপর আচ্ছা বাতিল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই যে ওই সময় যে আপনার যে জনপ্রতিনিধি হিসাবে প্রথম আত্মপ্রকাশ, জি। ওই নির্বাচনের সাথে এই যে আপনি এখন সংসদ সদস্য নির্বাচন করবেন, আপনার কনস্টিটিউয়েন্সিটাও বড়, সেই অর্থে না একই, অবশ্য গাংনীর একই একটা কনস্টিটিউয়েন্সি, সেই ক্ষেত্রে পার্থক্য করতে পাচ্ছেন কোনো, বা এর চ্যালেঞ্জ গুলা কোথায় মনে হচ্ছে আপনার? আসলে তখনকার নির্বাচনের বা তখনকার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এরকম ছিল না, এত প্রতিদ্বন্দ্বমূলকও ছিল না। তখন ব্যক্তিগত সাথে সাথে কিছুটা রাজনৈতিক, এ সব মিলিয়ে মানুষ এভাবে আমাদের সমর্থন দিয়েছিল। এখনকার মতো এত মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না তখন। তো যেহেতু ব্যবসায়িক কারণেও আমার একটা পরিচিতি ছিল, সেই কারণেই আমি প্রত্যন্ত অঞ্চলে আমার লোকজন ছিল বিধায় এই বিষয়টা ওই সময় নির্বাচন করতে সহজ হয় আর কি। তো এখন কি আপনার কোনো নির্বাচনে, গাংনীতে নির্বাচন মানে ভিন্ন একটা উম, ভাবেই দেখা হয় সেখানে, এই সামনে নির্বাচনে কি কোনো আসলে চ্যালেঞ্জ দেখেন আপনি, যে এখানে কোনো ধরা প্রতিটা যায় কোনো? নির্বাচনে তো চ্যালেঞ্জ থাকে, তবে আমরা বর্তমানে যে সাংগঠনিক দিক দিয়ে আমাদের যে আহ, আমাদের যে আগের চাইতে যে আমরা অনেক শক্তিশালী মজবুত হয়েছি, এই কারণেই আমরা মনে করি যে চ্যালেঞ্জ যেটা থাকবে সেটা আমরা সহজেই মোকাবেলা করতে পারবো বলে মনে মনে করছেন? করি। এমনি আপনি একটা ইসলামী দলের সাথে যুক্ত, জামাত ইসলাম। এখন জামাত ইসলামের কিছু বক্তব্য ইতিমধ্যেই তো জনগণ প্রত্যক্ষ করছে, আপনার কেন্দ্র থেকেও যে সমস্ত বক্তব্য, এমনি ধরেন
ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে আন্তঃধর্মীয় যে সম্পর্ক, সেই সম্পর্কটা খুব বেশি সুখকর না প্রথম অবস্থায়। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আমাদের ধর্মের অভ্যন্তরে অনেক গ্রুপ আছে। আমি যদি আপনাকে এইভাবে বলি, দেখেন কেউ আজান দিচ্ছে ওলা দোয়াল্লিন, কেউ বলছে জোয়াল্লিন, এটা নিয়েও একটা মত পার্থক্য তৈরি হয়, তাই না? আবার কেউ দেখা যাচ্ছে যে আপনার এরকম করছে যে আলাদা, আপনার 8 রাকাত আর 20 রাকাত জি জি। তারাবির নামাজ, এটা আলাদা, আপনার মসজিদ আলাদা, আপনার কবরস্থান আলাদা। আপনি এগুলাকে কিভাবে সমন্বয় করবেন, বা এগুলা কি সমন্বয় হওয়ার মতো আসলে আপনার আসলে আপনার আপনার অবজারভেশন যে আসলে আপনি একটা ইসলামী কালচার এখানে আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, পাশাপাশি সেই ধরনের একটা কল্যাণ রাষ্ট্রের কথা ভাবছেন, কিন্তু যে আমাদের ধর্মীয় অভ্যন্তরীণ যে বিষয়গুলা, সেই অভ্যন্তরীণ বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করবেন, বা তারা কি আসলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হবে? যদি না হয় তাহলে তো সেখানে আরো চ্যালেঞ্জ দেখা দেবে। পাশাপাশি সাধারণ মানুষ আছে, তারা আপনাদেরকে কিভাবে রিসিভ করছে, এই অবজারভেশনটা যদি বলেন। আসলে ইসলামের মৌলিক যে বিষয়গুলো, জি। ফরজ ওয়াজিব, এইগুলোর বিষয়ে কারো মত পার্থক্য নেই। যেগুলো আছে একেবারে আম, ছোটখাটো, এগুলো ফরজ ওয়াজিব নাই। যদি এগুলো পালন কেউ না করে তাও মুসলমান ভিতরে সে থাকবে, মুসলমান থেকে কোনো সমস্যা হবে না। তবে আর এই মতপার্থক্যটা থাকবে, যেহেতু এর অতীতেও কিছু কিছু ছিল, এখনো থাকবে। আর ইসলামের যে প্রকৃত চর্চা, জি। যে চর্চাটা তো আমাদের কেন্দ্রীয় ভাবে হয় না, এটা ব্যক্তিগতভাবে বা কোনো আলেম ওলামাদের মাধ্যমে তারা এগুলো ব্যাখ্যা করে। এখানে কিছু ব্যাখ্যারও সমস্যা আছে, যেহেতু আরবির। তো আমরা মনে করি যদি এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত থাকে, তবে সেখানে যে সব সম্মিলিতভাবে সব আলেমগুলো সব দলের বা মতের ঐক্যবদ্ধভাবে যদি তারা কোনো ফতোয়া বা এগুলো দেয়, তাহলে দেখা যাবে যে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয়। কিন্তু এটা কি খুব ছোটখাটো বিষয়? আপনার মনে হয় যে কেউ তাহরিমা বাঁধছে এখানে, কেউ তাহরিমা বাঁধছে এখানে, এটার জন্য মসজিদ আলাদা হচ্ছে যখন, তখন এই যে পার্থক্যগুলা, মত পার্থক্যগুলা, এবং মানে কতটা ইয়ে হলে আপনার কবরস্থান পর্যন্ত আমাদের যে একটা সব শেষ ঠিকানা, সেখানে কোথায় শোবো না শোবো মৃত্যুর পর, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরও সেখানে ইয়েটাও ভাগ হচ্ছে। এখানে তাহলে তো এটাকে খুব হালকা করেও দেখা যায় না, তাহলে ওই গোষ্ঠীগুলাকে আপনার অ্যাকোমোডেট করে তাদের মতামতটাকে নেওয়া ভোট পর্যন্ত, এটা কি খুব সহজ কাজ হবে? আমি মনে করি যে একেবারে অসম্ভব কিছু না, কারণ জামাত ইসলাম বাংলাদেশের ভিতরে আমাদের যেসব ভাইরা আপনি যেটা বললেন যে করে, হুম। আমাদের ভিতরে আছে। যেমন আমাদের নাইবে আমির জি। অধ্যাপক মুজিবুর রহমান, উনি কিন্তু আহলে হাদিসের লোক। আচ্ছা। এরকম অসংখ্য আহলে হাদিস লোক আমাদের ভিতরে আছে, আচ্ছা। এবং তারা এগুলো কোরআন হাদিস পড়াশোনা করে, এবং ওই বিষয়গুলোকে তারা অত গুরুত্ব দেয় না। এই হাত বাঁধা এখানে আছে হাদিস শরীফে, এখানে এখানে বিভিন্ন জায়গায় আছে, হুম। যে কোনো একটা মানুষ সেগুলো পালন করতে পারে, এতে নামাজের কোনো ক্ষতি হয় না। আবার না, আমি ক্ষতির কথা জি বলছি জি, না, আমি বা শুধু বলছি যে এই যে ফ্র্যাকশনটা হয়ে ফ্যাকশনটা, থাকে, জি জি। এই ফ্র্যাকশনটা তো আপনাকে ভোটের রাজনীতিতে অবশ্যই আপনার প্রত্যেককেই দরকার, তাই নয় কি? হুম। আপনি ওই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করছেন, আমি সেটা জিজ্ঞাসা করছি। এইগুলো আমরা আহ, এটা একটা জটিল বিষয়। তো আমরা তাদের কাছে বোঝানোর চেষ্টা করছি যে জি। মত পার্থক্য থাকতে পারে, জি। কিন্তু মৌলিক যে বিষয় যে ইসলামকে বাস্তবায়ন করার জন্য যে সবার তাগিদ, সব বিষয়ে যারা যে তরিকারই হোক, প্রত্যেকের একটা লক্ষ্য যে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। জি। এই বাস্তবায়ন করতে গেলে মূল যে বিষয়, এটা এই সম্বন্ধে ঐক্যমত হতে হবে। তারপর ছোটখাটো বিষয়গুলো এগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে বা অন্যভাবে এটা শেষ করা যায় আর কি, ফয়সলা করা কিন্তু যাবে। এখানে যদি আমি, এটা তো আছেই, এর সাথে যারা ধরেন একদম সাধারণ মানুষ, সবাই তো আর পার্টিজেন ভাবনায় তো বসে নেই, তাই না? আমাদের দেশে সকলে তার পলিটিক্সের সাথে যুক্ত না, সাধারণ মানুষ, তারাও আপনাদের সম্পর্কে মানে কিভাবে আপনাদেরকে রিসিভ করছে? আসলে সাধারণ মানুষ মানে ধর্মীয় না যারা, আমি, না এমনি না না, সাধারণ এমনি মানুষ, সাধারণ মানুষ, এমনি তার তো ভোটার, আচ্ছা। সেখানে আপনার অন্যান্য ধর্মাবলম্বী আছে, জি জি জি। সাধারণ সব মুসলিমই তো আর আপনার পক্ষে না। এখানে তো 90%-এর উপরে যে যে অংশটা, সেখানে তো আওয়ামী লীগের ভোটার আছে, বিএনপির ভোটার আছে, আপনাদের নির্দিষ্ট ভোটার আছে, তারপরও সাধারণ মানুষ আছে, যে যেটাকে আমরা ফ্লোটিং ভোটার বলি, তাই না? তো ওই মানুষগুলো তো আপনাকে ভোট পেতে হলে শুধুমাত্র আপনার দলের ভোট পেয়ে তো আপনি জি না। নির্বাচিত হতে পারবেন না। তাহলে সেখানে আপনার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে যে না, এই মানুষটা দল মত নির্বিশেষে একটা
অবস্থান করছে এবং সে নেতৃত্ব এই এলাকার মানুষের নেতৃত্বটা দিতে পারবে, এই বিশ্বাসটা তো তাদের যে কোনো ভাবে আপনাকে জয় করতে হবে, জি তাই জি নয় কি? জি। তারা আপনি তাদের ব্যাপারে আপনি মানে তারা কতটুকু আপনাকে এই ব্যাপারে এইভাবে সাপোর্ট করবে ভোট দিয়ে, এটা আপনি কিভাবে দেখছেন? যেমন আমরা অতীতে যে আমি উপজেলা চেয়ারম্যান যখন ছিলাম, জি। তখন তো পানির খুব ক্রাইসিস ছিল, টিউবওয়েলের প্রয়োজন ছিল। হুম। তো আমরা যেগুলো পেয়েছিলাম, একবার 50টা প্রায় পেয়েছিলাম। তো আমরা কয়েক বেশ অমুসলিমদের আমরা দিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে। আচ্ছা। সেগুলো এখনো তারা আমাদের স্মরণ করে, এখন আজও তারা ওই রাস্তা দিয়ে গেলে এখনো বলে যে ভাই আপনারা সেই টিউবওয়েল গুলো দিয়েছিলেন। হুম, হুম, এরপরও বর্তমানেও আমাদের যে কার্যকলাপ, হুম, বিশেষ করে অমুসলিমদের প্রতি আমরা তাদের যে সাহায্য সহযোগিতা করে থাকি হুম, বিভিন্ন সময়ে, হুম। তারপরে সেগুলো তারা বোঝে যে এগুলো এরা আমাদের মানে ওইভাবে তারা দেখে না, বা মানে কাছাকাছি হিসাবে তারা আমাদের ইসলামের যে আদর্শ সেগুলো নিয়ে আমরা তাদেরকে তাদের কাছে যাই, বোঝাই যে আমরা আসলে আপনাদের কোনো সমস্যা নেই। যেহেতু ইসলাম তো আসলে, ইসলামের আইন যদি থাকে তাহলে আল্লাহর আলো বাতায় যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে উপভোগ করে, তেমনি ইসলামের আইন যদি আমরা চালাতে পারি, বিধান কায়েম করতে পারি, তবে আপনারা সবাই সেই সমানভাবে উপভোগ করবেন। বিশেষ করে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা সমানভাবে পাবেন রাষ্ট্রীয় নাগরিক হিসাবে। এগুলো আমরা বুঝাই তাদের। এটা যখন আপনি বোঝাচ্ছেন, ঠিক আবার আপনার দলের খুব পোর্টফোলিও কিছু নেতারা যে ভাষায় বক্তৃতা করছে, আপনি ওইগুলাকে কিভাবে দেখবেন? যে যেমন বলছে যে জামাতকে ভোট দিলে আপনি বেহেশত খরিদ করতে পারবেন, এই বক্তব্যগুলাকে আপনি কিভাবে এই দেখবেন? বক্তব্যটা আমার কানে আসে না, শুনছি অন্য দলের মুখ থেকে, কিন্তু আমাদের কোনো দলীয় কোনো মানুষের কাছ থেকে এইরকম ভাষা, হ্যাঁ, দিচ্ছে তো, এর না চেয়ে এরকম, ভয়ঙ্কর বক্তব্য, না এবং শুধু এরকম তাই নয়। আমি শুনি নাই। তবে অন্য দলের মুখ থেকে শুনছি, কিন্তু আমাদের দলের লোক বলারও কথা না। এই বক্তব্যটা যারা যারা দিচ্ছে, ধরেন আপনি শোনেননি, যে এটা কি, এই বক্তব্যটা কি দেওয়া উচিত? না না, অবশ্যই না, অবশ্যই না, এরকম কেউ সার্টিফিকেট দিতে পারবে না জি। যে জামাত ইসলাম ভোট দিলে তার বেহেশত হবে, এটা না। তবে আমরা ভোট দিলে বেহেশত না, আমরা হুম, বেহেশতের রাস্তা দেখাই তাদেরকে, যে হুম, আপনি এই কাজগুলো করলে কোরআন হাদিস মতো চললে আপনি বেহেশতের রাস্তা পাবেন। হুম। এই রাস্তাটা আমরা দেখাই, কিন্তু আর বলি না যে আমাদেরকে ভোট দিলে আপনি বেহেশত পাবেন, এটা আমরা বলি না। সিরাজগঞ্জ জেলা জামাতের আমির, ওনার একটা বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, যেটা ভাইরাল হয়েছে। বলছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালিয়ে গিয়েছে তাদের স্ত্রীদের উপরে জামাতের হক আছে। একদম কোড অ্যান্ড কোড আমি বললাম। কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? এইটা উনি পরবর্তীতে আমি দেখেছি, অত সেভাবে না দেখলেও আমি পরে দেখছি যে এইভাবে বক্তব্য উনি দেন নাই। উনি আবার সেই বক্তব্যটা রেকর্ড বাজাইছেন, হুম, আমি এটা দেখছি, কিন্তু ওইভাবে দেন নাই উনি। কিভাবে দিয়ে? তা আমি এতটা হয়তো ব্যস্ততার কারণে দেখি নাই, কিন্তু আমি এটা খুব আগ্রহ সহকারে এরকম বক্তব্য দেওয়া তো কারো উচিত হয় না। তা আমি দেখেছি মন্তব্যের ঘরে বা এটাই, যে উনি এটা বক্তব্য এইভাবে দেন না, একটু ঘোরায় আসছে আপনাদের মিডিয়াতে এরকম। না, একটা বক্তব্য যখন এই ধরনের ইয়েতে ভাইরাল হয়ে যায়, তখন মিডিয়ার উপরেই দায়টা চাপানো হয় যে এটা আগে এবং পরে দেখা যাচ্ছে যে বিষয়টা বাক্যের যে সংযুক্তি, সেই সংযুক্তিগুলো না দেখেই বা না যুক্ত করেই এ ধরনের বক্তব্যটা একটা এ অনেকটা ইন্টেনশনালি এটা করা হয়েছে, এটা বলা হলেও এটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। এবং জি। এখানে তো এই ধরনের বক্তব্য, ধরেন আমি ধরে নিই এই ধরনের বক্তব্য উনি দেননি, আপনার কেন্দ্র থেকেও তো এই ধরনের বক্তব্যগুলোকে ডিফেন্ড করার কথা, যে এইভাবে যে এই বক্তব্য থেকে বিরত থাকা উচিত, সেই ধরনের কথা তো বলছেন না। আসলে এগুলো তো এরকম কথা বলার কথা না তো। কারণ এর অপপ্রচার তো অতীতে হয়েছে আমাদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। হুম, যে মামলা আমরা যে ফাঁসি হয়েছে যাদের বিরুদ্ধে, যে অভিযোগগুলো, এই হুম, অভিযোগগুলো তো এখন প্রমাণিত হচ্ছে সত্য নয়। তো এরকম একটাকে, এই কথাটাকে যেহেতু আসছে মিডিয়াতে, আমরা তো পেছনে দেখি যে আমরা যতটুকু, যে এরকম বক্তব্য কেউ দেবেই না। হুম। তারপরেও যখন হচ্ছে এটা, মনে হয় আস্তে আস্তে বুঝতে পারবে যে এইটা এইভাবে তারা বক্তব্য দেয় নাই, এটা মিডিয়ার ভুল মানে কারণে হয়তো হতে পারে, মিডিয়ার কারণে হয়তো হতে পারে। এই কারণে হয়তো জেলা মানে ঊর্ধ্বতন সংগঠন হয়তো চুপ করে আসছে, যেটা হয়তো এটা তো আমাদের এত জানার কথা না আর কি। কিন্তু এই বক্তব্যগুলো যদি আসলে সত্য হয়েই থাকে, তাহলে এই বক্তব্যগুলো তো আসলে হওয়া উচিত না। যদি কেউ শুধু এটা না, এই বক্তব্য যদি কেউ দেয়, তার সাংগঠনে থাকার অধিকার নেই, সাংগঠনিক ভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। তো চমৎকার বললেন আপনি, এটা আসলে এটা
বক্তব্য এমন না, হওয়া উচিত না। এরকম তো বলতে আমরা মনে করি যে আমাদের যারা আমরা আছি সামনের সারিতে, এই জাতীয় বক্তব্য আমাদের মুখ দিয়ে বের হবে হুম। এরকম আমরা আশা করিনি। আর যদি বাইস বের হয় তারপরে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেবে, যদি ঘটনা সত্যতা পায়। আপনার বলা লাগবে না, আমাদের সাংগঠনিক ভাবেই তার ব্যবস্থা নেবে। এবং হয়তো একটা আমার ধারণা এটাকে একটা তদন্ত দলও হয়তো করতে পারেন, যদি এ ঘটনা সত্যতা পায়, এটা ব্যবস্থা হবে এটা তো ইনশাআল্লাহ। করাই উচিত, তাই নয় কি? অবশ্যই অবশ্যই হবে। এদিক দিয়ে কোনো ছাড় নেই, আমাদের সংগঠনের এই দিক দিয়ে কোনো ছাড় নেই যে আমাদের একটা এত কষ্টের তৈরি করা সংগঠন একজন মানুষের কথার কারণে বিতর্কিত হবে, এমন কথা যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে হারাম, সেই কথা বলবে সে আর সে সংগঠনে থাকবে, এটা হয়তো পারে না। ইচ্ছা ব্যবস্থা। ইয়েতে আপনি যেটা বলছিলেন যে আসলে এটা তো এখন অনেকাংশেই আপনি প্রমাণিত, তাই বলছেন যে আপনাদের অনেক নেতাকে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, এটা এটা যেমন সত্য যে পাশাপাশি ওই আদালত থেকেই তো আসলে এটা করা হয়েছে, আদালতের ব্যতিরেকে তো করা হয়নি। ওটা যেমন ওই সময়ের জন্য সত্য ছিল, আজকে এসে আবার এটা মিথ্যা হচ্ছে, আবার রেজিম বদলের পরে আবার এগুলা মিথ্যা হয়ে যাবে, সেটা সত্য হবে। এই যে চলমান যে প্রক্রিয়া, এক সময় যেটা ঠিক আর এক সময় জি। বেঠিক, আর এক সময় ঠিক আর এক সময় বেঠিক, তাহলে সাধারণ মানুষ আসলে কোনটাকে ঠিক বলবে আপনি বলেন তো? এখন এর জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া যে বর্তমান সময় তো এটা বোঝা হবে না, যেমন আমাদের নেতৃবৃন্দ যে ফাঁসিটা দেওয়া হয়েছে, হুম। এখন মনে করছে যে এটার সাথে রাজনৈতিক কারণ জড়িত বা দেশি বিদেশি একটা কারণে এটা হয়েছে। তো আবার এখনো যেটা হবে সেটা হয়তো আরো অপেক্ষা করতে হবে। আপনি দেখেন যিনি, তাহলে আমি বলছি আদালতের কথা, আদালত নিয়ে আমাদের আলোচনার কিছু নেই, জি জি সেখানে জি। কন্ডেম টু কোর্ট হতে পারে, আমি সেই আলোচনায় যাব না, কিন্তু আমি বলছি আদালত থেকেই কিন্তু এই রায়গুলা হচ্ছে, ফাঁসির রায়গুলা হচ্ছে আদালত থেকে, কার্যকর হয়েছে আদালতের নির্দেশনায়, তাই নয় কি? আবার এখন আপনি দেখেন এই যে পূর্বের যে অনেক রায়গুলা, সেখানে ফাঁসির আসামি এবং যাবজ্জীবন আসামি তারা আবার এই রেজিম বদলের পরে তারা আবার বের হয়ে গেছে, আচ্ছা। কিন্তু ঘটনাটা তো ঘটেছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা, সেখানে কিন্তু ওখানকার যারা আসামি ছিলেন সবাই মুক্ত হয়ে গেছেন, কিন্তু যেখান থেকে মুক্ত হলো সেটা আদালত, আবার যেখান থেকে কনভিক্টেড হয়েছিলেন, সেটাও যে আলাদা। সেন্টেন্সটা পেয়েছিলেন সেটাও কিন্তু আদালত, তাই না? আমি বলতে চাচ্ছি আপনারা যারা খুব তৃণমূলের রাজনীতির সাথে একদম যুক্ত, সেখানে তো আপনাদের আসলে এই প্রশ্নগুলা যদি আসলে কোনো সাধারণ মানুষ করে, সেখানে তো আপনাদেরকে আসলে ব্যাখ্যা দিতেই হবে যে এটা কি হচ্ছে। আপনারা আজকে যেটাকে সত্য বলছেন, পূর্বে এই সত্যটা ছিল না, আবার আপনারা যখন থাকবেন না তখন আবার আজকের এই সত্যটা সেই সত্য থাকছে না, সেখানে আদালত যুক্ত থাকছে, তাই না? মানুষের যে এই বিভ্রান্তি, তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে বলেন? আমি এই এই জিনিসটা তো কিন্তু জনগণ কনফিউজড, আমরা যারা গণমাধ্যমের মানুষ আমাদের কাছে বিভিন্ন কথা বলে যে ভাই আসলে কোনটা বিশ্বাস করব, এমনিতে একে অপরের প্রতি হুম। সাধারণভাবে বিশ্বাসের জায়গাটা আমাদের সেই সোসাইটি আর নাই। এখন রাজনৈতিক নেতা হিসাবে কোন রাজনৈতিক দর্শনটাকেই বা বিশ্বাস করব, কোন নেতাকেই বা বিশ্বাস করব, এমন একটা দোলাচলের মধ্যে মানুষ আছে, এটা তো অস্বীকার করা যায় না, না। এটা অস্বীকার করা যাবে না, এবং এটা অস্বীকার করা যায়ও না। জি। বর্তমান যে অবস্থা, আসলে যারা যে রাজনীতি যে দলের সাথে যে জড়িত, সে মনে করে যে আমার দল যেটা করছে এটাই ঠিকই করছে। জি। আবার বিপরীত পক্ষে যারা আম, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বুঝতে পারছে যে সঠিক কি বেঠিক। তো এখন অতীতে যে কোর্টগুলো ছিল, বিচারকরা ছিল, বা যে ক্যাঙ্গারু কোর্ট যাদেরকে বলা হয়, হুম। তো এটা একটা বিবেচনার বিষয়, যে কোর্টের যে স্বাধীনতা, তাদের উপরে সরকারের যে প্রভাব, এটা বাদ দিয়ে যদি হয় তাহলে এগুলো মানুষ বিশ্বাস করবে। কিন্তু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত যদি হয় যে কোর্টগুলো, সেক্ষেত্রে তো একটু অপেক্ষা সময়ে বিশ্বাস করা কঠিনই হবে। সেটাই, আপনি এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজকে প্রায় 54-55 বছর, তাই না? জি এই 54-55 বছরে আপনারাও রাষ্ট্র ক্ষমতায় অংশী ছিলেন একটা সময়, জি জি। তাই না? সরাসরি অংশী ছিলেন। আপনার এই দেশ জন্মের ইয়েতে আপনাদেরকে নিয়ে বিতর্ক আছে, সেটা একটা অধ্যায় আছে। আবার এই দেশটা নির্মাণের ক্ষেত্রে আবার নতুন করে ভাবছেন এই দেশটাকে নির্মাণ করবেন। মানুষ, আপনি হয়তো বলবেন যে আমি তো সেই সময় ছিলাম না, এগুলো যে ইয়ে করেন, কিন্তু আপনি তো এটা ঠিক, আপনি যে দলটাকে ওন করছেন সেই দলের একটা লম্বা ইতিহাস আছে, আপনি সেই ইতিহাসটাকে ধারণ করে আপনি সেই দলটা করছেন। যেমন আমি যদি বলি আপনার মেহেরপুরের জামাত,
জামাতের আমির আমাদের তাজউদ্দিন ভাইও আপনার এই হট চেয়ারে বসে গেছেন। তাজউদ্দিন ভাই গতকালকের একটা বক্তৃতায় আমি শুনলাম যে উনি এভাবেই বক্তৃতা করছেন। হ্যাঁ, এটা রাজনৈতিক বক্তব্য, উনি দিতেই পারেন। কিন্তু আপনি অতীতকে একদম তার অস্বীকার করছেন না, আপনিও অতীত চর্চা করছেন। তাজউদ্দিন ভাই বলছেন যে বঙ্গবন্ধু যখন নিহত হন তখন এদেশে তার এই নিহত হওয়ার ঘটনায় একজন মানুষও কান্না করার মানুষ ছিল না। উনি দ্ব্যর্থহীন ভাবে বলছেন, তাই না? আমি গতকালকে কোড অ্যান্ড কোড বলছি যে এদেশে যখন উনি নিহত হন, তাহলে ওনার যে সপরিবারে এই যে এতজন মানুষ মারা গেল, এটাকে যদি একটা রাজনৈতিক দলের নেতা এইভাবে কোড করে যদি বক্তৃতা করেন, তাহলে তাদের যারা ফলোয়ার তারা বিষয়টাকে ভালোভাবে নেবে না। আমি এই প্রশ্নটা তুলছি এই কারণে, আপনি একটা দল করছেন আর একজন আর একটা দল করছে, তার সাথে আপনার যে একটা সহকর্মী সুলভ আচরণ, এই আচরণটা কিন্তু থাকছে না। আপনি যে জায়গায় আপনাকে আঘাত করছে, আপনি যে জায়গায় তাকে আঘাত করছেন, এই যে সহ অবস্থানটা জি হচ্ছে না। এবং একে অপরের সাথে যে আপনার যে প্রতিপক্ষ, তো আসলে মেধার প্রতিপক্ষ হতেই পারে, প্রতিযোগিতা হতেই পারে, কিন্তু প্রতিপক্ষ তো খুব হিংস্র প্রতিপক্ষের জায়গায় চলে যাচ্ছে। আপনি এই সমাজকে কিভাবে একীভূত করবেন, কিভাবে আপনি একটা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, বা আপনি আপনার দর্শন প্রতিষ্ঠা করবেন কিভাবে? আসলে এগুলো তো রাজনৈতিক বক্তব্য, বিক্ষিপ্ত বক্তব্য। এ দিয়ে তো আর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা তো সঠিকভাবে প্রকাশ পায় না। তবে আমাদের যে আম, সকলের উচিত, যারা এ দেশের নাগরিক বা যে দল, প্রত্যেকেই দল করার অধিকার আছে, তবে সবার প্রতি সম্মান রেখে বা তাদের রেখে কথা বলাই ভালো। তারপরে ওই যে ইতিহাসের কথা আপনি বলছেন, এটা তো এই আমি আপনাকে সেগুলো জিজ্ঞাসা করব না, তার কারণ এটা নীতি নির্ধারণের পর্যায়ের আপনি জি জি কেউ নন। না, জি 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 আপনার কেন্দ্রে তারা সিদ্ধান্ত নিচ্ছে। জি জি কিন্তু আপনাকে যদি এখন আমি বলতে বলি যে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আমি সেটাও জিজ্ঞাসা করব না, তার কারণ এটাও বলার জন্য আপনাকে জি বিব্রত বোধ করতে জি হবে। জি জি সেক্ষেত্রে আমি ওই লাইনে যাচ্ছি না। আমি বলছি যে এই যে একটা কাদা ছোড়াছুড়ি, তাই না, এতে করে কিন্তু আপনার সাথে আন্তঃসম্পর্ক, রাজনৈতিক দলগুলোর হুম, আন্তঃসম্পর্কটা কিন্তু স্বাভাবিক হচ্ছে না। জি, আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। আস্থার জায়গা নষ্ট হচ্ছে। কিন্তু প্রত্যেকের ফলোয়ার, আপনার যেমন ফলোয়ার আছে, অন্যান্য অপরাপর দলগুলোরও কিন্তু ফলোয়ার আছে। আপনি বলছেন যে আপনাকে কিন্তু সমস্ত কিছু উতরায়ে কিন্তু এই প্রত্যেকের ভোটটা কিন্তু জি জি আপনাকে জি পেতে জি হবে। তাহলে আপনি নেতা হিসাবে কিন্তু আপনার একটা চরিত্র ধারণ করতে হবে আপনাকে, তাই না? জি জি। কিন্তু আপনি ওই কাদা ছোড়াছুড়ির জায়গায় যখন থাকবেন, আপনি যাকে করছেন সেও আপনার কাদা ছোড়াছুড়ির জায়গায় থাকবে। কিন্তু এই ফলোয়ারটা ভাগ হচ্ছে। আর আর এটা তো অতীতের এই কাদা ছোড়াছুড়ি করে তো লাভ নেই। হুম। যেটা আমাদের বর্তমান কাজে লাগবে না, যেটা আরো বিভেদ সৃষ্টি করবে, এগুলো এসব কথাগুলো না বলাই ভালো আর কি। না বলাই ভালো। জি জি আমি এই কারণেই, মানে আপনি আমার পছন্দের নেতা সেই অর্থে আমি বলতেই পারি, তার কারণ আপনার একটা এই মাস পিপুলের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। সেক্ষেত্রে আপনার যে সহজ স্বীকারোক্তি, এটা সাধারণ মানুষ কিন্তু পছন্দ করে। আমি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে নেতাদের সম্পর্কে যে সমস্ত পারসেপশন গুলো, সেই পারসেপশন গুলো আমাদের কানে আসে। ঠিক আছে? জি এ কারণেই আমি আপনাকে আমার এই হট চেয়ারে আমন্ত্রণ জানালাম যে আপনার এই কথাগুলো অন্তত সাধারণ মানুষের শোনা উচিত। এই ভাবনা। হুদা ভাই, যদি আরেকটু আমরা অন্যভাবে ইয়েতে যাই, এই যে রাজনীতি তো করছেনই, স্থানীয় বিষয়গুলো নিয়ে কতটুকু অ্যাড্রেস করছেন? স্থানীয় বিষয় বলতে যে আপনি, আমরা এতক্ষণ ধরে যে কথা বলছি আপনার দলের রাজনৈতিক আদর্শ, জি জি অন্যান্য দলগুলো যে আপনার পাশে আছে তাদের রাজনৈতিক আদর্শকে মারিয়ে আপনাকে যে ভোট দেবে, সে কলা কৌশল আপনাদের নেতাদের আছে। কিন্তু স্থানীয় জনগণ আসলে যে প্রতিনিয়ত সাফার করছে, প্রতিনিয়ত, জি জি জি। সেই সাফারিংস গুলাকে আপনি নেতা হিসেবে, আপনার দল হিসেবে আপনি কতটুকু অ্যাড্রেস করতে পারছেন? আমি যদি উদাহরণ দিই, বর্তমান সময়ে আপনি নিজেও জানেন যে এই সারের যে ক্রাইসিস, আমাদের কৃষি প্রধান এলাকা মেহেরপুর, সারের মারাত্মক ক্রাইসিস, হুম, এর জি জি সাথে যুক্ত তামাকের চাষ, যে তামাকের চাষের বিপরীতে আপনার দেওয়া হয় না, সার দেওয়া হয় না, সব সেই সারগুলো এখান থেকেই সংগ্রহ করা হয়, ওইটাকে কেন্দ্র করে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। আপনি কি জানেন বিষয়টা, এবং কৃষকদের সাথে কি আপনার এই বিষয় নিয়ে কখনো কথা হয়েছে, বা আপনার দল তো আসলে তাদের পাশে, আমরা তো কখনো দেখি নাই যে সক্রিয়ভাবে এই চাষিদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা কোনো ভূমিকা রাখলেন? কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে সারের এই ক্রাইসিসটা আমাদের কানে আসছে। জি। সার
পাওয়া যাচ্ছে না, বা পেলেও বেশি দামে বিক্রি হচ্ছে। হুম। এবং যারা সারের ডিলার, তারা তাদের কাছে মানে চাইতে গেলেও দিচ্ছে না, অত কারো স্লিপে হুম। সারগুলো বিলি হচ্ছে। দেখা যাচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের টোকেনে ওইগুলো বিক্রি হচ্ছে, এরকম শোনা যাচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। হুম। ইউনূস সাহেব কথা হয়েছে যে ভাই এগুলো এরকম এরকম হচ্ছে, আপনারা তদারকি করেন। কিন্তু মনে হচ্ছে যেন একটা বিশেষ কারণে, দলের কারণে বা যেভাবেই হোক, তারা সহজে প্রশাসনের কাজ করতে পারছে না। তো এই প্রশাসন তাহলে তো এখনো তো প্রশাসন তো রাজনৈতিক কোনো চাপে থাকার কথা না। চাপে একটা এক- থাকার কথা না বললে তো হয় না, আছে তো। আপনার মনে হচ্ছে যে হুম। তারা রাজনৈতিক দলের চাপে আছে? হ্যাঁ, তাহলে সেই রাজনৈতিক দলটা আপনারও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। কিন্তু আমরা তো যেহেতু আমরা দেখেছি যে এগুলো যদি সঠিকভাবে বিলি বন্টন করা যায়, হুম। চেষ্টা করা আমরা যদি সহযোগিতা করি, হুম। তো সেখানে মানে সমস্যা তৈরি হচ্ছে। এক শ্রেণীর মানুষ এটাকে আম, সঠিকভাবে বিলি হোক এটা চাচ্ছে না। আচ্ছা। তারা ওই একটা সিন্ডিকেট করে এটার মধ্যে একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছে বিধায় আমরা ওই সঠিকভাবে মাঠে গিয়ে এটা ফেস করতে পারছি না, তাদের সমাধান করতে পারছি না। কিন্তু সেখানে এখানে প্রতিনিয়ত কিন্তু আপনার চাষিরা কিন্তু মারাত্মক ভাবেই কিন্তু ইয়ে করছে, মারাত্মক ভাবেই। করা যায়, চেষ্টা করা জি জি তো সেটা কি আপনারা মানে তাহলে প্রশাসনকে আপনারা কি বলছেন না? জি আমরা তো ইউনূস সাহেবকে কিছুদিন আগে বলছি যে ভাই এরকম ঘটনা, হুম। আপনি একটু তদারকি করেন। হুম। তো ওনারা বললেন যে ঠিক আছে, কেউ যদি এরকম সমস্যা হয় আমাদেরকে জানান। তারা ডকুমেন্টস সহ ওইখানকার যারা চাষি তাদেরকে আপনারা বলতে পারেন, আচ্ছা। তাহলে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ইয়েতে আপনি কিছুদিন আগে জানেন যে ওখানে এই এসওপি একটা সার, অনেক সার ইয়েতে গাংনীতে, যে সারটা নাকি বিএটির, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান টোবাকো, তো সেই সারটা নিয়ে গ্যাঞ্জাম হলো যে 5 ট্রাক সার। আপনি শুনেছেন এটা? না, এটা আমার এটা কানে কিন্তু আসে নাই। অনেক আলোচিত ঘটনা আপনার গাংনীতে। আহ, ওই সারটা এখনো আপনার ওই ইয়েতে, সারটার মালিকানা কে, এতগুলা এসওপি, এটা নিয়ে দেন দরবারও হচ্ছে অনেক। এটা আপনার নলেজে নেই। না আপাতত। ইয়েতে আপনাকে যদি আমি এই জনগুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয়ের মধ্যে সারের কথা যেমন বলছি, আপনার গাংনী বাজারের একদম বাজারটা, জি জি। সমস্ত জায়গার রাস্তা সুন্দর হয়ে গেল, আর বাজারের উপরে ওই রাস্তাটার এই অবস্থা। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি কি করছেন এটা? কেন? এটা কবে শুরু হবে? এটা আসলে সবার জন্য দুঃখজনক। আমাদের তো ভোগান্তিটা সবচাইতে বেশি, জি। যেহেতু আমরা বাজারই থাকি, সাধারণ মানুষের সাথে বাজারই ব্যবসা করি। এত ধুলা বালি, মানে করুণ অবস্থা। তো আমরা এই বিষয়টা নিয়ে বারবার প্রশাসনে যোগাযোগ করেছি, ইউএনও সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে বিষয়টা বলেছি। এমন আম, কয়েকদিন আগেও ইউএনও সাহেবের সাথে মানে একটু চাপ দিয়ে বললাম যে এটা কিভাবে করা যায়। উনি খুব দুঃখ প্রকাশ করেন যে "ভাই, আমি খুব চেষ্টা করছি"। তবে এটাও বলছেন কাজ খুব শিগগিরই, সম্ভবত আগামীকাল থেকে বোধহয় কাজ আরম্ভ হবে বলে আমাকে একটা কথা দিলেন উনি। কে বললেন এটা? ইউনূস সাহেবের কাছ থেকে বুঝলাম যে আগামীকাল কাজ হবে এটা। রাস্তায় জি জি। আগামীকাল কাল থেকে? থেকে শুরু হবে। তো যেটা অপসারণ করার কথা, যে এই দোকান, ওগুলা কি অপসারণ এই এই হয়েছে? না, এই দোকানটা অপারেশন হয় না, এটা অপারেশন হওয়া উচিত। হুম। তো যেহেতু পেছনে আমাদের যে ওর পেছনে অজুখানা ছিল, জি। তারপরে ওই জেলা পরিষদের একটা ওই, দোকানও ছিল, হুম। অর্থাৎ যাত্রী ছাউনি, সবগুলো আমরা অপারেশন করেছি, হুম। অপসারণ করেছি। এবং আমাদের অজুখানাটা, তাদের ল্যাট্রিন গুলো সবই করেছে। কিন্তু একটা, তার সামনে একটা ঘর যে কিভাবে আছে, এটা আমরা এখন বুঝতে পারছি না। আমি ইউনূস সাহেবকে বলেছি যে এতগুলো উচ্ছেদ হয়ে গেলো, এই ঘরটা কেন, এটা দেখি বোঝা যাচ্ছে এটা এই কারণে ওই রাস্তাটা করা যাচ্ছে না। হুম। তো এইটা কেন আছে, এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি বলছেন তো উপজেলা? বলছেন যে রোড সাহেব একটা চিঠি দিয়েছেন, তারপরে জেলা পরিষদ এটা বলছেন আমাদের জায়গা। এই নিয়ে ওদের মধ্যে একটা চিঠি চালাচালি দ্বন্দ্ব চলছে। জেলা পরিষদ রোডসের আর রোডসের সাথে এটা নিয়ে দ্বন্দ্ব, কিন্তু সেই অর্থে যদি বলি যে মূল মালিক যারা, এই রাষ্ট্রটারই মালিক যারা, জনগণ, জি জি জি। তারা সাফার করছে। অথচ দুইটা প্রতিষ্ঠান এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে বছরের পর বছর, সেটা শুরু হচ্ছে না। তাহলে আপনারা যারা রাজনৈতিক নেতা, আপনারা যদি না পারেন, তাহলে আসলে এই ইয়েটাকে
এই পরিস্থিতিটাকে ট্যাকেল করবে কে? আমরা ওদের বলেছি, দেখেন সবকিছু মালিক জনসাধারণ। জি। এই রোড হাইওয়ে, জেলা পরিষদ দুটোই। জি। জনস্বার্থে যদি আমরা সবকিছু করে ফেলি, রাইট। যদি অপসারণ করি, হুম। আমাদের কিছু করার নেই। তা কি করবে? কার বিরুদ্ধে? জনগণের বিরুদ্ধে তো কিছু করে। জনগণের সম্পদ এটা। আপনি যদি মনে করেন যে আপনার পাচ্ছেন না সমস্যা, আমাদের বলেন। হ্যাঁ। আমরা রাজনৈতিক দলগুলো আছি, আমরা সম্মিলিতভাবে অপসারণ করে দিচ্ছি। বা আপনি মনে করেন যে আমাদের যে মিছিল, আমাদের যে অধিকার, মানববন্ধন মিছিল, সেটাও করছি। যেটা করলে হয় সে কাজটা আমরা করতে পারি যদি আপনি বলেন। তো বলছে না, এটা হয়ে যাবে, আমরা দেখছি। তো তারপরেও দেখা যাক কি হয়। এই আর আপনি একটা ভালো খবর দিচ্ছেন বলে মনে হচ্ছে, যে যেহেতু যদি উপজেলা নির্বাহী অফিসার যদি এটা বলে থাকেন যে কালকে থেকে শুরু হবে, ওইটা আসলে সে একটা খুব বাজে একটা পরিস্থিতি হয়ে আছে, ওটা জি। শুরু হওয়া উচিত। উনি বলছেন আমার বাজারে যেতে খুব খারাপ লাগে, হুম। আমি নিজেও কষ্ট বোধ করি। হুম। ডিসি সাহেবও গেছিলাম দেখতে, হুম। আমাদের ওনার সাথেও কথা হয়েছে। আমরা আরো উপরে যাদের আমার ব্যক্তিগতভাবে হুম। যাদের যোগাযোগ আছে, যারা উপদেষ্টা জি, পর্যায়ের জি। আছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছি আমরা, যে কোনো ভাবে সুরাহা করেন। আমরা চাই রাস্তা, কার কি রোড হাইওয়ে কি জেলা পরিষদ এটা আমরা বুঝি না। এটা এটা আমাদের এটা দরকার তারা রাস্তা বুঝেন আর না। ভোগান্তি, তারা বুঝুক। রাইট। হুদা ভাই, ইয়েতে আপনার এই পৌরসভার যে ড্রেন নির্মাণ হচ্ছে, এই ড্রেন নির্মাণ নিয়ে কিন্তু নানান কথা আছে। সেখানে নিম্নমানের উপাদানের যে বিষয় যেমন যুক্ত আছে, ঠিক তেমনি দীর্ঘ সময় ধরে এই কাজগুলা হচ্ছে হচ্ছে না, হচ্ছে না, একটা লেন্দি প্রসেসে কাজগুলো আগাচ্ছে। এর মধ্যে কিছুদিন আগে তো একটা ভিক্ষুক মারাও গেছে, একটা দুর্ঘটনাও ঘটছে। তো এগুলোর ব্যাপারে কি আপনাদের কোনো তদারকি আছে কিনা? এগুলো আসলে সব জায়গাতেই একটু অনিয়ম, দুর্নীতি জড়িত আছে, তো এই কারণে সমস্যা। যেমন যে রাস্তা, সিএনবি যে রাস্তাটা জি। প্রথম যখন পরিমাপ করা হয়, তখন যেভাবে মার্কিং করা হয়েছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে সেগুলো আরো এগিয়ে এসেছে, আর হয় না। 2-3 বার ধাপে ধাপে চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো ভিতরে অনেক লেনদেন আছে শোনা যাচ্ছে, যে কারণেই আবার ড্রেনগুলো যে একদম শেষ পর্যায়ে পৌরসভার যে এরিয়া, শেষ প্রান্ত থেকে ড্রেনগুলো হওয়ার কথা, জি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আঁকা বাঁকা হয়ে ড্রেন চলে গেছে। এটা অতীতে যারা ছিল তারা রাজনীতি প্রভাব খাটিয়ে এগুলো করেছে। যেগুলো ইউনূস সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, তুমি বলে আমার ড্রেনগুলোর দিকে তাকালে খুব খারাপ লাগে, যে কিভাবে এগুলো হয়ে গেছে। এখন যেহেতু জনপ্রতিনিধি নেই, এখন ইউনূস সাহেব ব্যস্ত, হুম। সে তার সব তদারক করতে পারে না। তারপরে এই বিষয়টা আমরা তার কানে এসে কাজও বন্ধ হয়ে যায়, হুম। অভিযোগ দিলে কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু জনগণের যে সমস্যার সমাধান সেটা হয় না। আজগুলো আপনি দেখে গেলে দেখবেন নিশ্চয় যে কি অরক্ষিত অবস্থায় পড়ে আছে, রাস্তার উপরে পাথর বালু, যাওয়ার উপায় না সে। যদি আর এই যে কবে অপসারণ হবে এর কোনো নিশ্চয়তা নেই। এর আমাদের কতটুকু বলার আছে, করার আছে? আমরা প্রশাসনকে ছাড়া কাকে বলতে পারি? তারাই তো আমাদের অভিভাবক, আমরা তাদেরকে যথেষ্ট বলি, এমনকি একটু অন্যভাবেও বলি, প্রেশার ক্রিয়েট করে বলি। হ্যাঁ, কিন্তু ফল হয় না। ওই একদিন নড়াচড়া করে আবার দুদিন আপনি বন্ধ হয়। যেটা, আমরা দৃশ্যমান যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, অদৃশ্যমান বিষয়ও তো আছে অনেক। আপনাকে যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, গাংনীর যে পিআইও ছিলেন, ট্রান্সফার হয়ে গেছেন মনসুর, তার যে অপকর্ম, আমাদের মেহেরপুর প্রতিদিনে তাকে নিয়ে নিউজ হয়েছে। যদিও শুনেছি যে তার ডিপার্টমেন্টাল একটা তদন্ত কমিটি হয়েছে, প্রত্যেকটা পিআইসির বিপরীতে 15,000 টাকা করে নিয়েছে। অপকর্ম তো আসলে শুধু দৃশ্যমান না, হুম। এই যে আন্ডারগ্রাউন্ড যে অপকর্মগুলা, ঠিক আছে, নীরবে নিভৃতে এগুলা হচ্ছে। প্রকল্প হয়েছে অনেক জায়গায়, যেখানে ওই নাজমুল হুদার বাড়ির থেকে মাহবুব চান্দুর বাড়ি, ঠিক আছে, হুম। ওই রাস্তাটাই আবার রাফির বাড়ি থেকে জি ইয়াদুলের বাড়ি, জি জি জি। ঠিক আছে, একই রাস্তা, নাম আলাদা করে। এই ধরনের অনেক প্রকল্প, টাকা উঠে গেছে অনআন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমি যেটা বলছি, রেজিম বদলের পরে আপনি যে একটা ভিন্ন মানসিকতায় আপনি বলছেন আপনার বক্তৃতায়, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, 14 মাস 15 মাস চলছে। পূর্বে যা ছিল, মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে 1 লাখ টাকায় যে কাজটা হতো এখন 5 লাখ টাকা লাগে। জি। আপনি কাকে সরালেন, আর কারা আসলেন এসে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করছেন? পরিস্থিতি তো এই, জবাবদিহিতা নিশ্চয়ই আপনাদের আছে, কি বলবেন?
আসলে কথাটা তো বাস্তব, কিন্তু এগুলো যেহেতু দেশে সরকার আছে, নিয়ন্ত্রণ তো তার নেই। প্রশাসন তো আগের প্রশাসনই আছে, আগের মানুষই আছে, সবই আগের তাই আছে। এখন মাঝখানে তো এইগুলো তদারক করে দেখার তো কেউ নেই। এখন কি কারণ আপনারা কি সেই এমপি হওয়ার পরে দেখবেন, এখন নাকি জনপ্রতিনিধি না হয়ে আপনারা রাজনীতি করছেন নেতা, আপনাদের দেখার কি এখন সেই অধিকার নাই, নাকি কি বলবেন? যে আপনি তো রাজনৈতিক নেতা, আপনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, একটা কনস্টিটিউয়েন্সির নেতৃত্ব দিচ্ছেন, আপনি কি এইগুলা দেখবেন কি আপনি জনপ্রতিনিধি আবার হওয়ার পরে? কিন্তু প্রতিনিধি না হলে কি আপনি এগুলা দেখবেন না? না, না, এটা তো অবশ্যই। আমি সেটা অবশ্যই, বলছি জি, জি, যে জি, জি। যে এই অনিয়মগুলোর বিরুদ্ধে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যখন আপনার নির্বাচনী এলাকার মানুষের পাশে তো আপনাকে সবসময়ই থাকতে হবে, সেটা আপনি জনপ্রতিনিধি হয়ে থাকেন বা রাজনৈতিক নেতা না, হয়ে থাকেন, তাই নয় কি? জি, জি। তো সেক্ষেত্রে যে এইটা যদি আপনারা না দেখেন, তাহলে মানুষের যে সাফারিংসটা, আপনাদেরকে যদি বলি যে এখন তো আপনাদের কাছে আসলে মানুষ, সাধারণ মানুষ যেতে চায় না, বিভিন্ন সাংবাদিকদের কাছে গিয়ে সুরক্ষা চাই। যদি একটা আহ, অন্তত নিউজ করেও যদি সে সুরক্ষা পায়, এই ধরনের আমাদের কাছে, আমাদের টেবিলে প্রচুর মানুষ আসে, কিন্তু আপনাদের কাছে যাচ্ছে না। তাহলে রাজনৈতিক নেতা, তাহলে আত্মশুদ্ধির তো এই বিষয়গুলো নিয়ে আত্মশুদ্ধি তো করতেই হবে আপনাদের। আপনাদের কাছে কেন যাচ্ছে না তারা? এবং এসে বলছে যে যদি যাই, এখন বড় দল বলতে আপনারা দুজন আছেন, বিএনপি আর জামাত, এখন তো আওয়ামী লীগ নাই, আপনি তো তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। তাহলে এইগুলাতে অ্যাড্রেস করতে হবে। আমি এটা জিজ্ঞাসা করছি যে এই মানুষগুলা কিন্তু সাফার করছে। এখন একটা বড় দল, তারা মোটামুটি অতীতেও যারা ছিল ক্ষমতায়, তারা সেই বড় দল, তারাই আছে। তারা তো এখনই মোটামুটি নিয়ন্ত্রণই করছে সব অফিস আদালত, এগুলো তারাই নিয়ন্ত্রণ করছে। বিধায় এখন এগুলো আমাদের এমনই ওই নেই যে এই অনিয়মের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ বা প্রতিকার করতে চাই, তো সেক্ষেত্রে সেই একটা সংঘর্ষ বা এর সমস্যা তৈরি হবে, সহজে পারা কঠিন হয়ে যাবে বলে মনে হয়। তারপরে আমরা সরকারিভাবে, সরকারি যারা অফিসার আছেন তাদের মাধ্যমে এটা আমরা আহ, চাপ সৃষ্টি করি। তারা অসহায় বোধ করে মাঝে মাঝে, তাই না? যে আমরা কি করি, যেভাবে আমাদের অফিসে এসে হামলা করে, প্রেশার ক্রিয়েট করে, তাতে তো আমরা, আমাদের মাথার উপরে ছাদ নেই, আমরা কি করবো বলেন। আপনার এলাকার এনসিপি নেতাদের দলের সাথে যারা যুক্ত, তাদের অবস্থান কি? এনসিপির তো কোনো সেরকম কার্যকলাপ না, নজরে পড়ে না। আচ্ছা। এম, মাঝে মাঝে দু একজন দেখা যায়, স্থানীয় দু একজন নেতাও আছে। আম, এরা মাঝে মাঝে ঢাকায় থাকে, এখানেও আসে। তো সেরকম আমাদের নজরে পড়ে না তাদের কোনো নেতাদের কর্মকাণ্ড? বিচরণ, কর্মকাণ্ড, নেতাদের বিচরণ কোনো নজরে পড়ে না। তো এই এখন তো যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, পার্টি সরকার যেহেতু নাই, সেই ক্ষেত্রে তো ইনাদের একটা নিরপেক্ষতা থাকা দরকার। ওনাদের নিরপেক্ষতা কি আপনারা মনে করছেন যে নিরপেক্ষ একটা আচরণ করছে আপনাদের সাথে? এটা তো আসলে আরো উপর মহলের বিষয়। না, আপনি স্থানীয়ভাবে, আমি আপনার ইস- স্থানীয়ভাবে বলছি। আপনি আপনি যদি আপনার আমি যদি গাংনীর কথাই বলি, ইওনো আপনার সাথে কতটুকু কোঅপারেট করছে? আপনার ওসি, থানার অফিসার ইনচার্জ, তিনি কতটুকু অ্যাক্টিভিটিস ইয়ে করছেন নিরপেক্ষভাবে, বা আপনাদেরকে সহযোগিতা নিচ্ছেন কিনা, বা আপনি যার বড় দলের কথা বলছেন তাদের কথাই চলছে, এরকম কি? জি, এরকমই তো কিছু কিছু ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রে না হলেও আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে আছে। সেক্ষেত্রে তো আসলে আহ, এই যদি দেশে যে একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনে যদি যারা বর্তমানে, যে আমরা তিনটি দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি বলেন, এরা যদি ঐক্যবদ্ধভাবে মনে করতো যে দেশে দুর্নীতি দূর করে দেব বা এই অনিয়মগুলো আমরা দূর করব, কিন্তু মনে করতো, শুধুমাত্র হুম, মনে করলে আমাদের বাস্তব পরিণত হয়ে যেত। কিন্তু সেই ঘাটতি আছে, সেই সেখানে বিষয়টা, ঘাটতি জি আছে। জি জি, তাদের ইচ্ছা বা তাদের কার্যকলাপে এটা হচ্ছে না। তো এগুলা থেকে যদি আপনাকে আমি এইভাবেই বলি, আপনার যে জনপ্রিয়তা,
সেখানে আপনি যদি একটা কার্যকর ভূমিকা রাখেন তাহলে তো এই মুহূর্তে ভোটের রাজনীতিতে তো আপনি তো একটা অ্যাডভান্টেজ ইয়ে করতে পারেন, ড্র করতে পারেন। সেই অ্যাডভান্টেজটা তো আপনি শুধু নিতেই পারেন। ভোটের, আমরা তো চাই যে খালি ভোটের রাজনীতি না, মানুষের সত্যিকার উপকার করা দরকার। দুটোই তো হবে। এইটা যদি আমি করতাম, উপকার কতটুকু করতে পারবো তাহলে তো ভোটের ব্যাপারে কিছুটা আমাদের উপকার হতো। এটা হতেই পারে। কিন্তু যে মেকানিজম হয়ে আছে সেখানে কতটুকু রেজাল্ট আসবে হুম। এটা বলা মুশকিল। যেমন রাস্তার বিষয়টাই দেখেন, হুম। এই 2 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আমরা যারা ঐক্যবদ্ধভাবে তাদের কাজ করেছি, তাদের রাস্তাটা তৈরির ব্যাপারে, কিন্তু তার কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। এটা আহ, কারণ কি? কারণ প্রশাসনিক যে জটিলতা আছে তাদের ভিতরে বুঝতে পারছে না যে এরা এই অবস্থা সৃষ্টি করে রেখে কি আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আগের ভালো ছিল, এরা ভালো করছে না, আগের সরকারি ভালো ছিল, এরকম কি করার জন্য তারা এটা করছে নাকি এটাও বলছে না। আমি প্রশাসনিক কথা বলছি আচ্ছা। যে আপনাকে এই কারণে কি এটা আটকে রাখছেন নাকি। তো এখন এই অবস্থা। হুদা ভাই, যদি বিষয়টা এইভাবে যদি আরেকটা বিষয়ে অবতারণা করি, সেটা হলো এই বিএনপির সময় আপনারাও ক্ষমতায় ছিলেন, 4 দলীয় সরকার। পরবর্তীতে 14 দলীয় সরকার আসছে। কোন সরকারের সময়ই বা এরশাদের সময়ের কথা বলি, তার আগের সরকারের কথা বলি, জিয়াউর রহমানের সময়ের কথা বলি, বঙ্গবন্ধু সরকারের কথা বলি, আমি এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে গাংনীতে দৃশ্যমান তেমন কোনো বিশেষ কিছু কি গাংনীবাসী পেয়েছে কোনো সরকারের আমলে? কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড? আপনি একটা, ওটা একটা উপজেলা, জি জি জি। সেই ক্ষেত্রে ওইখানে ভাটপাড়া হচ্ছে একটা ঐতিহাসিক ঐতিহাসিক জায়গা। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে গাংনীতে বিশেষ কোনো কিছু একটা স্থাপনা কি হয়েছে বা না, কোনো কিছু হয়েছে? এরকম দর্শনীয় কেন পথ হলো দেখার মতো না? হয় না। কেন হলো না? আমি ধরেন মেহেরপুরে মুজিবনগর, এটা একটা ঐতিহাসিক কেন্দ্র, এখানে একটা অবকাঠামো নির্মাণ হচ্ছে, নতুন করে একটা বিশ্ববিদ্যালয়ের ইয়ে হয়েছে, ঠিক আছে, সেটা মেহেরপুরে মুজিবনগরের নামকরণে মেহেরপুরে হয়তো বা হবে, তাই নাকি? গাংনীতে এই ধরনের কি কোনো কিছু একটা হলো? হলো না। না, কেন হলো না? কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি সেখানকার নেতা, ওই কনস্টিটিউয়েন্সির মানুষ কিন্তু আপনাকে এটা জিজ্ঞাসা করবে। এটা আসলে আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন জি। তাদের দুর্বলতা বা যোগ্যতা দক্ষতার ঘাটতির কারণে হয়তো হয় নাই। আবার এই অঞ্চলে সেরকম কোনো মন্ত্রী বা সেরকম কর্মকর্তা এই আমাদের এলাকায় মন্ত্রী না তো থাকবে। গত রেজিমের মন্ত্রী ছিল। ওই সেই কারণে যে হয়েছে আপনার তো হয়তো আপনার গাংনীতে তো কিছু হলো গাং না। নিয়ে সে আপনার যদি এখন একদিকে এক চোখ দিয়ে দেখেন, আমার এটা আমার এরিয়া নির্বাচনী এলাকা এটাই করব, ওইটা তো আমার বাইরে, জি। এরকম চিন্তা আমার তখনও আমরা মনে করছি যে এটা এক এক চোখ কেমন দিয়ে না দেখা। বলেন, জি আপনার জি এটা জি, খুব দৃষ্টিকটু না? এটা আমরা খুবই দেখছি। আবার দেখেন এই যে 6 লেনটা হচ্ছে, জি। এটা ঠিক যাচ্ছে মেহেরপুর সীমান্ত পর্যন্ত, গাংনীর থেকে ওটা বন্ধ। ওটা বন্ধ। তাহলে এটা কেন অত দূর যাচ্ছে? ওইটার যদি রেজাল্ট পেতে হয় তাহলে তো একদম ওই কুষ্টা পর্যন্ত যেতে হয়। হুম। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা এক চোখ দৃষ্টি দেখেন, এক চোখ না, ভাবনা আমার দেখেন। কাছে এটা মনে হয়েছে ভাই, যে এটা আমরা তখনও যে বলেছি। গাংনীতে কোনো কিছু হলো না এই 15 ইভেন বছরে, এত উন্নয়নের কথা বলে, কিন্তু ইভেন আমি গাংনীর উন্নয়নটা জি কি? জি ইভেন আমি যখন একটা মনে আছে, যখন মন্ত্রী যখন হলেন তখন হুম। গাংনীতে উনি একটা জনসভায় গেছিলেন। হুম। ওইখানকার নেতারা কিন্তু এই বিষয়টা বলেছিল, হুম। যেটা আপনারও একটা উপজেলা, হুম। ওটাও একটা উপজেলা, হুম। আপনি সেইভাবে দেখবেন যাতে হুম। ওটাও যেভাবে যতটুকু পারেন হুম। পাশাপাশি এটারও সে না, আমি উন্নয়ন। শুধু ওইখানেই ও তাদেরকেই শুধু দায়ী করছি না। আপনার এর যারা আগের ক্ষমতায় ছিল এর আগেও। হলো, আপনার আপনার দলও ক্ষমতায় ছিল এর আগে, 4 দলীয় ইয়ে ছিল, এই- তখনও কিন্তু কিছু হয়নি। আমি এটা জি জি বোঝাচ্ছি জি, যে কোনো সময়তেই গাংনীর কোনো প্রাপ্তির প্রশ্নে আমার আমার চোখে গাংনীর কোনো কিছু প্রাপ্তি নেই। নাই, প্রাপ্তি নাই, উল্লেখযোগ্য সরকারের কোনো প্রাপ্তি উল্লেখযোগ্য নেই। কোনো প্রাপ্তি নেই। নরমালি যেটা হ্যাঁ, অ্যালট আপনি হয় সেটাই, ভাগের যে তেল পান, ভাগে যেটুকু পায় সেটাকে ওই ভাগের তেলটুকু পান পায়। আপনি, জি জি, ওইটাই না, ঠিক আছে? সেটাও সঠিক মতো আসে না। ওই জি জি দেখা যাচ্ছে যে মানুষের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে কর্মকাণ্ডগুলা, জি জি। সেগুলা হচ্ছে, সেগুলো আপনি পাচ্ছেন, ওই জি সেই জি, রিলিফ পাওয়া মতো। কিন্তু গাংনীতে স্পেসিফিক কোনো কিছু হয়নি। নাই। তো সেক্ষেত্রে ধরেন, আপনি ধরেন এমপি হলেন, আপনি এমপি হলে আপনার একটা ভিশন আছে যে আসলে যদি আপনি এমপি হন তাহলে ডেফিনেটলি আপনার একটা কিছু করার ইচ্ছা আছে। এই ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আপনার তেমন কোনো কর্মসূচির কথা যদি আপনি বলেন, যে কোন কোন কাজগুলা করা যায় গাংনীতে? বিশেষায়িত যেমন কোনো শিক্ষা কৃষি, প্রতিষ্ঠান নাই। জি, শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য নেই। তবে যেহেতু মেয়রপুর একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, জি। পাশাপাশি
যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর শিক্ষার মান বা অনেকে যে শিক্ষা মানে যে রুম সহযোগিতা রুম রুম হুম। বা শিক্ষকদের মান এইগুলো বাড়ানোর পক্ষে কাজ করা যায়। আর শিক্ষার মান নিয়ে তো আপনার সেই ক্ষেত্রে অন্তত আপনার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ যেটা, জি তাদের একটা বরঞ্চ ভূমিকা আছে বেসরকারি ভাবে। তারা অন্তত একটা ইয়ে করতে পেরেছে, অবস্থান তৈরি করতে পেরেছে যে এবারে হয়তো ইন্টারমিডিয়েটের রেজাল্ট তাদেরই ভালো সবচেয়ে, তাই না? হুম, তো এই জন্য বলছি যে তাদের একটা ভূমিকা আছে, কিন্তু সামগ্রিকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সে ধরনের একটা পলিটেকনিকও তৈরি হয়নি। জি 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 গাংনীতে একটা পলিটেকনিকও তৈরি হয়নি, একটা নার্সিং সেন্টারও তৈরি হয়নি, কিচ্ছু হয়নি। এটা কিন্তু খুব দৃষ্টিকটু। এটা গাংনীর মানুষের এ ব্যাপারে আসলেও কি বলবো যে তারা যে সোচ্চার না আমি তা বলছি না, কিন্তু এইগুলো আপনারা যারা সেই কনস্টিটিউয়েন্সিতে রাজনীতি করছেন এটা আপনাদের জন্য একটা বড় ব্যর্থতা। এটা স্বীকার করে নিতেই হবে। জি। এটা আমাদের এলাকার যারা নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে দিচ্ছেন, অতীতে দিয়েছেন। অতীতে দিয়েছেন, জি। এটা তাদের ব্যর্থতা বলবো। এবং আমরা সেই দায়িত্ব সঠিক মতো পালন করতে পারিনি। গাংনীর জন্য আমরা কিছুই করতে পারিনি। তো আগামীতে কি হবে বলা যায় না। জি। তবে আপনার যে উম, কথা এগুলো মনে রাখার মতো কথা। যদি সেরকম সুযোগ সুবিধা হয় অবশ্যই এগুলো, যেমন কৃষি ক্ষেত্রে জি। আপনি তো জানেন যে মেহেরপুর জেলা তথা গাংনী সারবাটির যে সবজি উৎপাদনের দিক দিয়ে, বীজ উৎপাদনের দিক সাহারভাটি দিয়ে, হলো আমাদের এই এতদ অঞ্চলের জি আইডল ছিল জি 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 সবজি জি চাষের। জি জি। এখন তারাই দেখা যাচ্ছে নিরুৎসাহিত করছে। হুম। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এক বছরে ফসলের দাম বাড়ছে, আবার আরেক বছরে পাচ্ছে না। হুম। তো কারণ আবার যখন এমন দাম হচ্ছে যে এত কম দামে যে তার খরচটা উঠছে না। হুম। তো আবার আশায় করছে দেখি দাম পাই কিনা সামনের বছরে, এরকম একটা চিন্তা ভাবনা। তো এগুলো যদি একটুখানি পরিকল্পিত ভাবে যে যে অতিরিক্ত যে শস্যগুলো উৎপাদন হচ্ছে, সবজিগুলো হচ্ছে, সেগুলো যে রক্ষণাবেক্ষণের জন্য যদি একটা ব্যবস্থা, কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা যেত, তাহলে দেখা যাচ্ছে তারা অসময়ে এগুলো আটকে রাখতে পারত। এই কাজটা অন্তত অতীতের যারা প্রতিনিধি তারা ইচ্ছা করলে হয়তো এতটুকু কাজ করতে পারত। এটা করা উচিত। আর পাশাপাশি যেহেতু যারা এই সবজি সারবাটির বিষয়ে যারা সবজি চাষগুলো করছে তারা নিজেরাই কিন্তু নিজেই শিখে আসছে, ট্রেনিং দিয়ে আসছে, বা নিজের উদ্যোক্তা হয়ে অন্য জায়গায় থেকে আসছে। আমাদের সরকারি তরফ থেকে তাদেরকে শিক্ষিত করা, দক্ষ করা, এই হুম। বিষয়ে আমাদের পদক্ষেপ কম আছে। এগুলো একটু যদি সব চাষিদের আমরা দক্ষ করতে পারতাম, এবং তাদের যে উৎপাদিত ফসলগুলো এইগুলো যদি আমরা সহজে যাতে বাজারজাত করতে পারে, আহ, বাইরে ঢাকা টাকা এই পরিবহন ব্যবস্থাটা সহজ করা যেত, খরচটা কমানো যেত, তাহলে তাদের একটু উপকার হতো, বা এই দামগুলো তারা ঠিক পেত। তো এইগুলোর বিষয়ে এটা করা যায়। এরপরে আবার একটা দেখা যায় যে কৃষি মাঠের ভিতরে যে তারা ফসলগুলো উৎপাদন করে, এইখানে যাওয়ার রাস্তাটা কেউ খেয়াল করে না। এটা হুম। কাদা টাদা হওয়ার কারণে সেখানে গাড়ি ঘোড়া যেতে পারে। এই রাস্তাগুলো যদি একটু ভালো করে দেওয়া যেত, পাকা করে দেওয়া যেত, তাহলে তাদের ওই মালটা তারা সহজেই নিয়ে আসতে পারতো। এই এক- কাজগুলো করার একটা জায়গা ট্রাক আছে। দেখা যায় এই রাস্তা লোড হচ্ছে, দেখা যায় সে ওই 1/2 কিলো দূরের থেকে সে মাঠে করে মাথায় করে সেগুলো নিয়ে আসছে। এই যে একটা ক্যারিং হুম। কস্ট বেশি হয়ে যাচ্ছে, আবার সময়ও লাগছে বেশি। একটা ট্রাক লোড হইতে বেশ কিছু সময় লাগে। এগুলো যদি ওই ওই পর্যন্ত তারা ট্রাকটা যেতে পারতো, তাহলে দেখা যাচ্ছে এগুলো সহজ বেশ। হতো। বোধহয় স্বাস্থ্য খাতেও কিন্তু গাংনীতে হ্যাঁ, খুবই একটা চরম অবস্থা। হসপিটালটাই তো আসলে তেমন কোনো ডাক্তার নাই, খুব জি জি হাতে এটা গোনা কয়জন ডাক্তার। তো মানুষের আসলে সবচেয়ে মৌলিক একটা ব্যাপার, তাই না, যে তার চিকিৎসা পেতে হবে। তো এইটা এটা জি কিভাবে জি দেখেন এইটা গাংনীতে? এইটা যেহেতু আমি পেশার সাথে কিছুটা জড়িত, জি। আমি এগুলো মাঝে মাঝে ওখানে যাই, আরিমুর সাথে একটু এসে আলাপ করি। তো মূল যেটাকে যদি উন্নত করতে হয়, তাহলে সর্বপ্রথম ডাক্তার, হুম। ডাক্তারের দরকার। আর পাশাপাশি যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন সেবার মানটা বাড়ানো, কি ওই যে যে পরীক্ষাগুলো যাতে হসপিটালি হয়, হুম। ডায়াগনস্টিক সেন্টার যাতে রেফার্ড লাগে, এই ব্যাপারে আমরা তার সাথে কথা বলেছি। ইদানিং এগুলো চালু হয়েছে, যে অনেক পরীক্ষাই হসপিটালে হচ্ছে। হুম। তো এবারে দালালরা আছে, দালালদের দৌরাত্ম্য, এগুলো বন্ধ করার জন্য মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছে, এবং আর্মির সাথে কথা বলে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। তো এটা কিন্তু পর্যাপ্ত না। জনগণের যে চাহিদা, বিশেষ করে ওষুধ যা আসে সেগুলো কিন্তু আবার মানে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হয় না। ঝামেলা আছে। দেখা যায় ওদের স্টাফরা কে কোন দিদা ভালো ওষুধগুলো এদিক ওদিক হয়ে যায়।
তো এইগুলো উম, সিভিল সার্জনকে কি মানে এ ব্যাপারে মানে প্রেশারাইজ করা যায় না যে আপনি কেন এইখানে ডাক্তার নয়, আপনি তাদের তো তদারকি লাগবে। এই বিষয়ে আমরা একবার আশাবাদী ছিলাম। এবার ইউনূস সাহেব হুম। সিভিল সার্জন ডেকেছিলেন, দিয়ে এই আচ্ছা। বিষয়টা উনি খুব জোর দিয়ে বলেছিলেন। তখন আমি আমি বিশেষ করে ব্যক্তিগত খুব আশাবাদী হয়েছিলাম হুম। যে এইবার বোধহয় অবস্থার পরিবর্তন হবে। আচ্ছা। তো সেটা কিছুই হয়নি। ওইভাবেই তার বক্তব্যের মধ্যে শেষ, এবং আমাদের নিচু লেভেল পর্যন্ত এগুলো আসে নাই, রুট লেভেলে কোনো। এখন এটা আমরা স্থানীয়ভাবে ওনার সাথে আলাপ করে আমরা চেষ্টা করছি। উনি বলছেন ভাই কিছু ডাক্তারের যদি পেতাম আমি, যেমন যেগুলো এমবিবিএস ডাক্তার দরকার সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ চালানো হচ্ছে। জরুরি বিভাগ এগুলো আহ, ঠিক মতো সার্ভিস তারা দিতে পারছে না। যে কোনো বিষয় আসলে রেফার টু কুষ্টিয়া বা মেহেরপুর এরকম। এই বিষয়টা আমরা বারবার চাপ দিচ্ছি যে এই কাজ আপনি করতে পারবেন। একটা রুগীকে যদি আপনি রিফার করেন, সে কুষ্টায় যেতে যেতে রাস্তার ভিতরে ইনজোর্ড রুগী মারা যাবে, রক্তক্ষরণেই তার মারা যাবে। তো তারা বলে যে দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলো, সাথে সাথে রাজনৈতিক লোকরা চলে আসলো, আমরা ভয়ে হাত দিতে পারিনি, ঠিক ঝামেলা চাই রেফার করে দিই। এটা একটা কারণ। আর কিছু কারণ ঝামেলা বাদ দিয়ে যায়, রুগী যত চায় আমরা এই কাজটা তো এখন করা যাবে না। ক্লিনিকের ব্যাপারগুলো তো ক্লিনিক গুলা নিয়েও তো কথা আছে জি যে জি তাদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকা উচিত সেগুলো ঠিক মতো নাই। তারাও কিন্তু আসলে এক ধরনের এটাকে শুধুমাত্র বিজনেস, এটা যে আসলে একটা সেবা জি। প্রতিষ্ঠান সেই হিসাবে তো কোনো ক্লিনিকের ইয়ে দেখা যায় না। হ্যাঁ, আপনাকে যদি আমি উদাহরণ দিই, যে সমস্ত ক্লিনিক গুলাতে আসলে ইয়েরা মানে বিশেষ করে মেয়েদের যে ডেলিভারির যে ব্যবস্থাপনা, সেখানে তো ক্লিনিকে খুঁজেও কোনোদিন খাতায় নর্মাল ডেলিভারি হয়েছে বলে ইয়ে পাওয়া জি যায় না। জি এই জি যে সিজারিয়ানের যে প্রকোপ, এটা অস্বাভাবিক একটা অবস্থা। এটা কি আসলে এভাবে চলতেই থাকবে? এখানে তো আসলে থামা উচিত। অবশ্যই থামা উচিত। এখানে তো এবং তদারকি করা উচিত। এই ক্লিনিকগুলো আসলে একসময় প্রথম প্রথম যখন ক্লিনিকগুলো স্থাপন করে তখন শুধু অ্যাপেন্ডিসাইটিস, হুম। যে যেত তাকে বলতো অ্যাপেন্ডিসাইটিস হুম। অপারেশন। এটা তাদের ব্যবসা হিসাবে নিয়েছিল। এখন অ্যাপেন্ডিসাইটিস আর মানুষ হচ্ছে না, হচ্ছে না। কারণ এখন ওইটা বাদ দিয়ে সিজার। মানুষ এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে, বাচ্চা যখনই তারা ছন করছে তখনই বলা হয়েছে যে এটা সিজার করতে হবে। এবং মানুষও এখনো সাধারণ মানুষও মহিলারা মনে করে এইটাই পথ, বিকল্প যে একটা পথ আছে ন্যাচারালি যে একটা ডেলিভারি, এই চিন্তাটা তাদের ভিতর নেই। বা আমরাও তাদেরকে, যারা জড়িত এর সাথে, আমরা তাদেরকে এভাবে মানসিক দিক দিয়ে গড়ে তুলতে পারিনি। কিন্তু যদি আমরা পারতাম তাহলে এরকম প্রয়োজন নেই। আমি ডাক্তারের সাথে আলাপ করে দেখেছি যে সিজারের প্রয়োজন নেই, যদি জরুরি হয় ওখানে একটু ছোট অপারেশন করে এটাকে ডেলিভারি করানো যায় একটা। তো আমরা এই বিষয়। প্রায় শেষ সময়ে চলে আসছি। ইয়েতে একটু কথা বলতেই হয়। আপনার ইয়েতে মাদক এর যে একটা বড় হাব গাংনীতে, আমি যদি বলি কাজীপুর এলাকার কথা যদি বলি, এই শহরতলা এদিকে তেঁতুলবাড়িয়া এদিককার ইয়েতে বর্ডার বেলগুলোর কথা বলি, মানে ভয়ঙ্কর রকমের এটার ইয়ে আছে। আপনি কিভাবে দেখেন? এবং সেখান থেকে শুধুমাত্র মাদকই না, তার সাথে আর্মস যুক্ত। জি, জি, জি। ঠিক আছে? এটার একটা ভয়াবহ পরিস্থিতি। আপনার আপনার দৃষ্টিতে আসলে গাংনীর এই অবস্থাটা না, কেমন? এটা এটা উম, আসলেই একটা চিন্তার বিষয়। মাদক এমন একটা বিষয় যেটা একটা ফ্যামিলিতে ঢুকে যায়, কেউ যদি মাদক সেবী হয়ে যায় সে ফ্যামিলিটাই নস্যাৎ হয়ে যায়। এরকম অনেক উদাহরণ আমার ভিতরে আছে। বিশেষ করে শুধু যে এই টোকাইদের ভিতরে এটা, এমন ভালো ভালো ফ্যামিলিতে, সম্মানিত ফ্যামিলি যারা প্রভাবশালী এর ভিতরেও কিন্তু এগুলো ঢুকিয়ে দেওয়া হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। তো এই বিষয়টা আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব না। এটা আমরা এসপি সাহেব, নতুন এসপি সাহেবের সাথে আমরা একদিন আলাপ করেছি এই বিষয়টা নিয়ে। উনিও এই বিষয়টা আমাদের সাথে খুবই গুরুত্ব দিয়ে বলছেন। তবে যারা মাদকের ব্যাপার তারা আমরা পরিবারের সাথে, তাদের অভিভাবকদের সাথে, তাদের সাথে যদি আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এর ক্ষতিকর দিকটা বলতে পারি, পাশাপাশি যে যেখান থেকে মাদকগুলো আসছে এগুলো তো প্রশাসন বা আমরা অনেকেই যারা আছে জানে। হুম, হুম। তো সেগুলো সঠিক যদি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু যারা স্থানীয় লোক তারা অনেকেই আছে যেটা বন্ধ করার জন্য সহযোগিতা করতে পারে, যদি এগুলো করলে প্রশাসন তাদের সাপোর্ট দেয়। কিন্তু এই জায়গায় একটু সমস্যা আছে, যে কারণেই অনেকের ইচ্ছা থাকলেও তারা তাদের গায়ে হাত দিতে চায় না বা ধরাই দিতে চায় না। তো এরকম পরিবেশ আসলে আগামীতে যদি এরকম আসে তো এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ অবশ্যই
চিন্তা নেওয়ার চিন্তা করা যায় আর কি। আপনাদের কিছু পজিটিভ দিকও আছে। মেহেরপুরের সদরের চেয়ে আপনাদের গাংনীতে লেখাপড়ার মান ভালো। সেখানেই যে লাস্ট কিছু ইয়ের আপনার বিসিএস এর যে রেজাল্ট সেটা অনেক আগিয়ে গাংনীর। এইদিকে ভালো, কিন্তু গাংনীর এই নেগেটিভ সাইডটা এইটা হচ্ছে মারাত্মক। এই জায়গাটাকে আপনাদের পাহারা দিতেই হবে, না হলে এই জায়গাটা খুব ভয়াবহ। এবং তো এর সাথে ধরেন ক্যাসিনো ব্যবসা হ্যাঁ, আছে, ক্যাসিনো ব্যবসা। ক্যাসিনো আছে। তো মেহেরপুর তো উম, বাংলাদেশের মধ্যে একটা রাজধানী উন্নত হয়ে গেছে। রাজধানী হয়ে গেছে। হুম, এবং রাজধানী। এর পাশে, মেহেরপুরের পাশে যে গ্রামগুলো আছে গাংনীর ভিতরে, এগুলো হুম, অনেকই জড়িত, যা বোঝা যায় বা শোনা যায়। এটা একটা মারাত্মক ব্যাপার। অনেক আমি জানি দু একটা খুব খুব ধনী পরিবারের মানুষ যে এখন সর্বশান্ত হয়ে গেছে, যে তারা একবারে রিসেন্টলি, হুম, আমি নাম আর বলছি না, এগুলো দেখলে দুঃখ লাগে যে এই ক্যাসিনোর কারণে কত মানুষ যে সর্বশান্ত হয়ে যাচ্ছে, হুম, আর কত মানুষ যে ফুলি কলা গাছ হয়ে যাচ্ছে। একদম তাই। এটা আপনারা ভালো বলছেন, আপনাদের কাছে রিপোর্ট ভালো আছে। মেহেরপুরের মেহেরপুরের গণমাধ্যম সম্পর্কে আপনার কি ধারণা? আমরা যারা সাংবাদিকতা করছি, গাংনী মেহেরপুর টোটাল মিলায়ে এই গণমাধ্যম। আমার, আমি যা মোটামুটি যাদের সাথে আমার আলাপ পরিচয় আছে, এর একটা ভালো মানে পজিটিভ একটা দিক আছে, তাদের কোয়ালিটি আছে। তো আমার যা একটা মনে হয়, এবং আমার সাথে সম্পর্ক ভালো, এবং তারা আমাকে অনেক সময় পরামর্শ দেয় যে ভাই ভাই এগুলো করলে। এদিক দিয়ে আমার মানে বিশেষ করে মেহেরপুর, আমি মেহেরপুরের যারা আমার পরিচিতের মধ্যে, জি। আমি কিন্তু এদের সাথে মানে পজিটিভ ধারণা তাদের সাথে, এবং ভালো ধারণা, সম্পর্ক তাদের সাথে আমার। মেহেরপুর প্রতিদিন পড়েন? জি, নিয়মিত আমি ওটা নিই। আচ্ছা। এবং আমার যে জাতীয় পত্রিকা পড়ার সুযোগ না হলেও অন্তত আপনাদেরটা আজও পড়েছি, হুম। পড়ি, আমি এটা পড়ি। ব্যস্ততার মাধ্যমে চোখ উল্টায় আমি দেখি আমার প্রতিদিনটা। আপনার সামনের নির্বাচন ফলপ্রসূ হোক, এই এটা প্রত্যাশা করি। এবং আপনার একটা সার্বজনীন নেতৃত্ব গড়ে উঠুক, এটাও আমরা প্রত্যাশা করছি। আজকে মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনার শুভ কামনা, আপনার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। আমরাও আশা করি যে মেয়র প্রতিদিন জি। আগামীতে জনগণের সুখ সুবিধার কথাগুলো তুলে ধরবে, এবং উত্তরোত্তরের আপনাদের দক্ষতা অনুযায়ী আপনারা আমাদের সমাজের যে সমস্যাগুলো, এগুলো তুলে ধরে পেশ করবেন, যাতে করে এগুলো সমাধানের ব্যাপারে আমরা একটা পরামর্শ পাই। অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে। দর্শক শুনছিলেন নাজমুল হুদা সাহেবের কথা। কথা বলছিলাম ওনার সাংগঠনিক বিষয়, এলাকার উন্নয়ন, সামগ্রিক কিছু কথা হয়তো আরো বলা যেত, সময় স্বল্পতার কারণে হলো না। কোনোদিন হয়তো আবার ওনাকে আমন্ত্রণ জানাবো। নতুন অতিথি নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।